প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত সরাসরি অনুষ্ঠান হেলথ ফর পিপলে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে স্বাস্থ্যের বিভিন্ন তথ্য এবং কোথায় গেলে চিকিৎসা পাওয়া যাবে, কি বিষয়ে চিকিৎসা নেবেন এবং আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় কতটুকু উত্তরণ ঘটলো, এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, এই অনুষ্ঠানটি এটিএন বাংলার সামাজিক মাধ্যমে এটি সরাসরি প্রচার হচ্ছে এবং এটিএন যেই স্ক্রলে দেখানো নম্বরে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের আলোচনার সাথে যুক্ত হয়ে আপনার প্রশ্ন, জিজ্ঞাসা সবকিছু নিয়ে আমরা আজকের আলোচনা সাজিয়েছি। দর্শক, আমরা অনেকেই জানি যে আগামী কাল 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল 1950 সাল থেকে প্রতিপালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 1950 সাল থেকে আমাদের এই বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতিপালিত হয়। সারা বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয় মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং শুধু না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য অর্থনীতি এবং মানবিক স্বাস্থ্য, এই বিষয়গুলো এই অনুষ্ঠানের প্রতিপাদ্য হয়ে থাকে। এবছরে বিজ্ঞানকে জোর দেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বিজ্ঞানের পাশে থেকে স্বাস্থ্যের জন্য আমরা সবাই এক হতে চাই, এই বিষয়টি মূল প্রতিপাদ্যে রয়েছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, সাথে আমাদের একটি রোগ নিয়ে আলোচনা হয়। দর্শক, আমরা প্যানক্রিয়াটাইটিস, আমরা এই কারণেই আলোচনা করব কেননা আমাদের মাঝে একজন বিখ্যাত হেপাটোবিলিয়ারি সার্জনকে আমরা পেয়েছি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে দেশের দুজন প্রখ্যাত ব্যক্তিত্ব উপস্থিত আছেন। এটিএন বাংলার স্টুডিওতে আছেন ডাক্তার রাহাত এবং সাথে অনলাইনে যুক্ত আছেন আমাদের একজন বিখ্যাত সাংবাদিক, স্বাস্থ্য সাংবাদিকতায় দীর্ঘদিন কাজ করছেন ডক্টর রাহাত। আমরা আপনাকে পেয়েছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনলাইনে আছেন ডাক্তার রাশেদ রাব্বি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ, শুনতে পাচ্ছি। জি, আমরা আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস যেহেতু আগামীকাল, স্যার আমরা চেষ্টা করছি আজকে এই বিষয়টা নিয়েই দর্শকদেরকে জানাবো এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার প্রতি যে আমরা পেয়েছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা হেপাটোবিলিয়ারি সার্জারির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। বিশ্ব স্বাস্থ্য দিবস আগামীকাল, আমাদের এবারের প্রতিপাদ্য বিজ্ঞানকে এত বেশি জোর দেওয়া হয়েছে কেন? ডেফিনেটলি আমাদের স্বাস্থ্যের সাথে কিন্তু অল্টারনেটিভ মেডিসিন, স্বাস্থ্য চিকিৎসায় অনেকগুলো ধারা রয়েছে, শাখা রয়েছে। আমরা একটু চাই জানতে যে এবার বিজ্ঞানকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যের ব্যবস্থাপনায় অন্যান্য যে শাখা রয়েছে তাদের গুরুত্বটা আসলে কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ শাহেদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা সবাই জানেন, শাহেদ যেটা বলেছেন, আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আগামীকাল বিশ্ব স্বাস্থ্য দিবস। জি, তো প্রতি বছরই এটা সারা পৃথিবী জুড়ে বেশ গুরুত্বের সাথে এই স্বাস্থ্য দিবসটা পালন করা হয়। আপনি যেটা জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে এবার কেন বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়েছে। জি, আমরা জানি যে সময়ের সাথে সাথে আমরা এখন একবিংশ শতাব্দীতে আছি, বিজ্ঞানকে ছাড়া আমাদের জীবন তো আসলে অচল। এবং এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। এটাকে যদি আমরা বাংলা করি, এটার ভাবার্থ যেটা, সেটা হচ্ছে যে বিজ্ঞানের সাথে থাকতে বলা হচ্ছে। যে বিজ্ঞানের সাথে থাকলে তাহলে বর্তমান যুগে আমরা এটা বিশ্বাস করি এবং সবাই এটা বিশ্বাস করেন, সায়েন্টিস্টরাও বিশ্বাস করেন যে আমাদের পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিজ্ঞান ছাড়া তো আসলে বিকল্প কোনো পথ নেই। সেই কারণেই আমরা এবার, আমি যতটুকু জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সায়েন্সকেই বেশি গুরুত্ব দিচ্ছে, যে সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য বিজ্ঞানকে সাথে নিয়ে এগোতে হবে। জি। এবং আমরা তো অনেক সময় দেখেছি যে স্যার অপতথ্য আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থায় বা চিকিৎসা ব্যবস্থায় কিন্তু অনেকটা দুর্গতির কারণ হয়ে দাঁড়ায়। এটিও একটু গুরুত্বপূর্ণ। আমরা বরং একটু সাংবাদিক আমাদের সাথে আছেন, রাশেদ রাব্বি, আপনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সাংবাদিকতার সাথে আছেন। স্বাস্থ্য সংগঠন যেটি হেলথ রিপোর্টার্স ফোরাম, সেখানেও আপনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন কালের কণ্ঠের হেলথ এডিটর হিসেবে আপনি কাজ করছেন। আমরা একটু জানতে চাচ্ছি, আগামীকালকে বিশ্ব স্বাস্থ্য দিবস তো প্রতি বছরই পালিত হয়, এবছরে এটিকে আসলে বিশেষভাবে আমরা যেটি আলোচনা করছিলাম যে বিজ্ঞানকে আমরা একটু বেশি জোর দেওয়া হয়েছে। বাংলাদেশে কি যে স্বাস্থ্য ব্যবস্থাপনার যে অবস্থা বা কাঠামো, সেই অবস্থাতে আপনি কি মনে করেন যে আমাদের আসলে কোন বিষয়ে বেশি জোর দেওয়া উচিত এইবারের প্রতিপাদ্যের সাথে? রাব্বি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
রাব্বি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি, আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রশ্নের শেষ অংশটা আটকে গিয়েছিল, আরেকবার একটু যদি রিপিট জি, করেন। আমরা আসলে বলতে চাচ্ছি যে এবারের প্রতিপাদ্যে বিজ্ঞানকে স্বাস্থ্য সুরক্ষায়, কল্যাণের জন্য, স্বাস্থ্য কল্যাণের জন্য বিজ্ঞানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যেরকম রয়েছে, বিজ্ঞানের সাথে সাথে আসলে আরো কি কি বিষয় গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন? রাব্বি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমরা বোধহয় একটু কারিগরি জটিলতার মধ্যে আছি। আমরা নিশ্চয়ই রাব্বিকে আবার পাবো। আমরা আলোচনা স্যার যদি একটু এগিয়ে যেতে চাই জি, স্যার। হ্যাঁ, আপনি যেটি আমি বলছেন স্যার। একটু আগে যেটা বলেছি সেটাকে আমি আবার একটু পেছন থেকে টানতে চাই জি। যে এবারের ডাব্লিউএইচওর যে স্লোগান, সেটাকে যদি আমরা বাংলা করি তাহলে এইভাবে দাঁড়ায় যে স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ। জি। একটু আগে আপনি যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ যেগুলো আছেন, যারা এখনও অতটা উন্নতি হয়নি, যারা এখনও ফাইট করছেন, উন্নতির দিকে যাচ্ছেন, আপনি জানেন যে আমাদের দেশে বিজ্ঞানের পাশাপাশি কিছু অপচিকিৎসাও আছে যেটা আমাদের মানুষের জি। স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের দেশের মানুষকে আমাদের সচেতন করতে হবে ওই সমস্ত অপচিকিৎসা থেকে দূরে থাকবার জন্য। রাইট। বিশেষ করে বাংলাদেশে বর্তমান কনটেক্সটে কিছুদিন আগে থেকে হঠাৎ করে হামের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, জি। যাচ্ছে এবং এই ক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য চিকিৎসক হিসাবে এবং সরকারের পক্ষ থেকে এটার ব্যাপারে একটা খুব সিরিয়াস উদ্যোগ নেওয়া হয়েছে জি। যে হাম যেহেতু এটা একটা প্রতিরোধযোগ্য ডিজিজ, কাজেই এইটা থেকে মুক্ত থাকবার জন্য প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে, বিজ্ঞানের সাথে থাকতে হবে, টিকা নিতে হবে। কোনো রকম অপচিকিৎসা বা কোনো রকম ঝাড়ফুঁক বা কোনো রকম মানে অন্যান্য যে বিজ্ঞানের বাইরে যেরকম বিভিন্ন রকম গ্রামাঞ্চলে যে অনেক কিছু প্রচলিত আছে সেইগুলো থেকে আমরা দূরে থাকতে বলছি। কাজে আমি মনে করি যে এবারের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্লোগানটা, এটা বোধহয় বাংলাদেশের জন্য অনেক বেশি সময়োপযোগী, খুবই প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। এই জন্য ডাব্লিউএইচও কে আমরা একটু ধন্যবাদ জানাতেই পারি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, এটিএন বাংলা অনুষ্ঠানের মাধ্যমে। রাব্বি, আমাদেরকে এখন কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা একটু আপনার কাছে গিয়েছিলাম যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, আপনি দীর্ঘদিন ধরে যেহেতু কাজ করছেন এই বিষয়ে, আমাদের আর কি কি বিজ্ঞানের সাথে জোর দেওয়া হয়েছে? বিজ্ঞানকে এবার হামের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে স্যার বলছিলেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের আসলে কোন বিষয়টিতে বেশি জোর দেওয়া উচিত আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়? ধন্যবাদ। আসলে এতক্ষণ আগামীকালকে বিশ্ব স্বাস্থ্য দিবস এবং সেই দিবসের প্রতিপাদ্য নিয়ে আপনারা আলোচনা করছিলেন। জি। কিন্তু এই ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রতিপাদ্যটি নির্ধারণ করেছে বিজ্ঞানের সঙ্গে থাকার বিষয়ে, সেই বিষয়টির সঙ্গে কিন্তু আমাদের দেশের সম্পৃক্ততা একটু দুর্বলতা লক্ষণীয়। এটি যে নতুন তা নয়, মাঝখানে কিছুটা চেষ্টা হয়েছিল বিজ্ঞানের দিকে একটু এগিয়ে যাওয়ার, কিন্তু সেটি অতটা গুরুত্ব পায়নি। আমি যদি বলি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের কথা, চিকিৎসা বিজ্ঞানের কথা, সেক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে আছি। যেমন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেটি হচ্ছে মেডিকেল রিসার্চ। লক্ষ্য করে থাকেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের গবেষণার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি বাইন্ডিংস এর ভিতর দেওয়া আছে, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা। এখন একটা গবেষণা এরকম একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের ভিতরে করা সম্ভব কিনা? 2 লাখ টাকায় তো একজন চিকিৎসা বিজ্ঞানী যদি চান বা একজন চিকিৎসা শাস্ত্রের উচ্চ শিক্ষার শিক্ষার্থী যদি চান, জার্নাল রিভিউ ছাড়া অন্য কোনো কিছু তার পক্ষে করা সম্ভব না। জি। গবেষণা তো পরে, মৌলিক গবেষণার ক্ষেত্রে যদি যায়, এই টাকা দিয়ে আসলে কতটা সম্ভব? তারপরে এই টাকার উপরে রয়েছে ভ্যাট ট্যাক্সের বোঝা। 2 লাখ টাকা একজন শিক্ষার্থীকে বা বিজ্ঞানীকে দেওয়া হবে, সেখান থেকে 17 থেকে 20% টাকা কেটে নেওয়া হবে ভ্যাট ট্যাক্স বাদ। তারপরে থাকছে স্পিড মানির বিষয়, সেটি দিতে হয়। তারপরে যে পরিমাণ কাগজপত্র এখানে সাবমিট করতে হয়, পরে 2 লাখ আদৌ কোনো গবেষণা, এটা অসম্ভব। জার্নাল রিভিউ করতে গেলে হয়তো ওই ব্যক্তিকে নিজের পকেট থেকে কিছু টাকা দিতে হবে। এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে
মৌলিক গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ে তেমন কোনো উদ্যোগ নেই। আমাদের যেসব প্রতিষ্ঠান রয়েছে, মনে করেন যে বড় বড় আমাদের ওষুধ কোম্পানি রয়েছে যারা আন্তর্জাতিক পর্যায়ে ওষুধ, সারা পৃথিবীতে ওষুধ বিপণন করে এমন প্রতিষ্ঠান রয়েছে, WHO FDA অ্যাপ্রুভ প্রতিষ্ঠান রয়েছে। আমাদের রয়েছে ওষুধ শিল্প সমিতির একটি সংগঠন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন। এছাড়া বিজ্ঞান শিল্প গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কিন্তু গবেষণার জন্য কোনো ওপেন উন্মুক্ত ব্যবস্থা নেই, এবং ওষুধ শিল্প বলি বা চিকিৎসা শাস্ত্র যারা আছেন, কোথাও এই উন্মুক্ত ব্যবস্থাটা নেই। আমাদের একটি বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালু আছে, যে বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু গবেষণাগুলো খুবই নমিনাল পর্যায়ে হয়, ম্যাসিভ পর্যায়ে কোনো গবেষণা হয় না। তাহলে আমরা বিজ্ঞানের সঙ্গে যে থাকার যে বিষয়টি, সেই বিষয় থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। WHO যেহেতু সারা পৃথিবী নিয়ে চিন্তা করে, তারা সারা পৃথিবীর আসপেক্টে বলেছে যে, যেমন এখন সাম্প্রতিক ঘটনা যদি বলি, হাম নিয়ে কিন্তু সারা দেশে একটা তোলপাড় অবস্থা। জি, কিন্তু আমরা অনুসন্ধানে দেখেছি যে হাম নিয়ে যে পরিস্থিতি চলছে, এর পেছনেও কিন্তু বিজ্ঞানকে অ্যাভয়েড করার একটি ঘটনা আছে। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ টিকা না নেওয়ার জন্য কিন্তু অনলাইনে অফলাইনে মানুষকে নানাভাবে প্রভাবিত করে। এই টিকা নিলে ধর্ম থাকবে না, এই টিকা নিলে বন্ধা হয়ে যাবে, এই টিকা নিলে ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু। তার মানে কি, বিজ্ঞান থেকে আমরা পিছিয়ে আছি, এবং বিজ্ঞানকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি নানাভাবে, সামাজিক ভাবে, এবং বিজ্ঞানকে ব্যবহার করে, যেমনটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, এটা একটা অবদান, কিন্তু সেটা ব্যবহার করে আমরা কি করছি, বিজ্ঞান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছি। ফলে এই প্রতিপাদ্য বাংলাদেশের, শুধু বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটিকে সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। যদিও এবছর এরকম একটি হাম ডিজাস্টারের কারণে সরকার বিশ্ব স্বাস্থ্য দিবসে খুব বেশি ভাবনা চিন্তার সময় পায়নি, তবে আমি মনে করি যে এটি একদিনের বিষয় নয়, আমাদের আগামী পথ চলার জন্য সরকারকে এই বিষয়টি ভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। খুব বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং একই সাথে এটির বাস্তবায়নেও আসলে বাড়তি একটি নজর সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় দেওয়া প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ রাব্বি, আমরা আপনার কাছে আবার আসবো, আপনি আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করছি বিশ্ব স্বাস্থ্য দিবস, তার প্রতিপাদ্য, এবং বাংলাদেশে এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা দুজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করছি। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব। নিশ্চয়ই সাথেই থাকবেন দর্শক। বিজ্ঞাপন বিরতির ছোট্ট বিরতির পরেই আপনাদের সাথে আবার যুক্ত হব এই বিষয় নিয়ে। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে এলাম হেলথ ফর পিপল অনুষ্ঠানে। আমাদের আজকের প্রতিপাদ্য, আমরা যেমনটি বলছিলাম যে বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই বিষয়ে আলোচনা করছি। আমরা আরেকটি রোগ নিয়ে আলোচনা করব দর্শক, হেপাটোবিলিয়ারি সার্জারি। বাংলাদেশে এই সার্জারি বা এই সতর্কতামূলক যে ব্যবস্থাপনা রয়েছে অপারেশনের, শল্য চিকিৎসার, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোথায় গেলে এই চিকিৎসাগুলো পাওয়া যায়, কখন এই রোগটির বুঝবো যে এটি আমাদের এই ধরনের চিকিৎসালয়ে অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে, তেমনই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি। ডাক্তার শহীদুল হক রাহাত, সহকারী অধ্যাপক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মেডিকেল এডুকেশনিস্ট, আমাদের শিক্ষক, প্রিয় শিক্ষক ডাক্তার শহীদুল হক রাহাত। স্যার, আপনার সাথে আলোচনা করছিলাম বিরতির আগে বিশ্ব স্বাস্থ্য দিবস নিয়ে। আপনি অনেক দিন থেকে সার্জারির চিকিৎসা করছেন। হেপাটোবিলিয়ারি সার্জারি বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলতে চাই, এই চিকিৎসা ব্যবস্থাটি বা বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে ওঠার স্কোপটাই কম ছিল, এখন চিকিৎসা হচ্ছে। প্যানক্রিয়াটাইটিস, আমরা হেপাটোবিলিয়ারি সার্জারির একটি যারা চিকিৎসা দেন প্যানক্রিয়াটাইটিস, আমরা প্যানক্রিয়াটাইটিস নিয়ে একটু কথা বলতে চাই। এই রোগটি সম্পর্কে যদি একটু বলেন, এটি আসলে কখন বুঝবো? কারণ পেটে ব্যথা, অ্যাকিউট অ্যাবডোমেন বলে আমরা অনেক সময় ডায়াগনোসিস বলে থাকি, প্যানক্রিয়াটাইটিস কখন বোঝা যাবে? আমি সংক্ষেপে প্রথমে সাধারণ দর্শকদের বোঝার জন্য করেই বলি আর কি। সেটা হচ্ছে যে আমাদের পেটে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে, অগ্নাশয়, যেটাকে বাংলায় বলে অগ্নাশয়। এটা বেসিক্যালি একটা মাংসের দলার মতো একটা, যেটা পাকস্থলীর পেছনে থাকে। কোনো কারণে এই অগ্নাশয়ে যদি প্রদাহ হয়, সেটাকেই প্যানক্রিয়াটাইটিস বলে। এই অগ্নাশয়ের কাজ কি? অগ্নাশয়ের মূল কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের খাবার যে হজম করি আমরা, হজমের কিছু গুরুত্বপূর্ণ রস এই প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। কোনো কারণে যদি এই অগ্নাশয়ে প্রদাহ হয়, সেটাকেই আমরা মেডিকেল টার্মে
প্যানকেটাইটিস বলি। এবং মেডিকেল টার্মের বিচারে এই প্যানকেটাইটিস এটা একটা অত্যন্ত সিরিয়াস অসুখ। জি। কারণ হচ্ছে যে রোগীর তীব্র পেটে ব্যথা হতে পারে, যদিও অনেক ক্ষেত্রেই রোগীরা এটাকে ভুল বোঝেন, বুঝতে পারেন না। অনেকে, আমি আমার প্রাইভেট প্র্যাকটিসেও দেখেছি, ঢাকার বাইরেও আমি এক্সপেরিয়েন্স যেহেতু আমার আছে, আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে রোগীরা মনে করেন যে গ্যাসের ব্যথা। আসলে তো এটা গ্যাসের ব্যথা নয়। যদি এটা ডায়াগনোসিস তো সাধারণ মানুষ করতে পারবে না, কিন্তু এটা সাধারণত যেটা হয় যে পেটে, উপরের পেটে তীব্র ব্যথা হবে এবং এই ব্যথা হয়তো পিঠের দিকে যেতে পারে, রোগী বমি করতে পারে, বমি করার সম্ভাবনা খুব বেশি, সাথে জ্বর আসতে পারে, খাবারে অরুচি তো থাকবেই। তো এই লক্ষণগুলো যদি কারো থাকে তাহলে আমি তাকে সাজেস্ট করব যে আপনি দেরি না করে ইমিডিয়েটলি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। অ্যাটলিস্ট যদি না পারেন অন্তত একজন এমবিবিএস ডাক্তারকে দেখাবেন। সেক্ষেত্রে তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে, রক্তের কিছু পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো করার মাধ্যমে এটা তখন নিশ্চিত হওয়া যায় যে রোগীর প্যানকেটাইটিস হতে পারে। রক্তের কিছু পরীক্ষা আছে, সেগুলো ডিটেলসে যাচ্ছি না আমি, অল্প কিছু পরীক্ষা করলেই বোঝা যায়। সাথে হয়তো পেটের একটা আলট্রাসোনোগ্রাম, খুব বেশি যদি জটিল হয়ে যায় তখন পেটে একটা সিটি স্ক্যান করে এটা ডায়াগনোসিস করা যায়। যদি প্যানকেটাইটিস হয় তাহলে ভয় পাওয়ার কিছু নাই। ইমিডিয়েটলি যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে রোগীকে হয়তো হাসপাতালে ভর্তি করা লাগতে পারে। এবং এই সমস্ত রোগীদের যেহেতু খাবার ঠিক মতো খেতে পারে না, সাথে ইনফেকশন হয়, যেহেতু আমি যে একটু আগে বললাম প্রদাহ, এই সমস্ত রোগীগুলোকে সাধারণত হাসপাতালে রেখেই ট্রিটমেন্ট দিতে হয়। পানি শূন্যতা যেন না হয়, প্রচুর পরিমাণ ফ্লুইড দিতে হয়, স্যালাইন দিয়ে রাখতে হয়, সাথে ইনজেক্টেবল ফর্মে অ্যান্টিবায়োটিক বা আরও কিছু চিকিৎসা দিলে এটা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণে চলে আসে। এরপরে আমাদের কাজ হয়ে দাঁড়ায় যে কেন প্যানকেটাইটিসটা তার হলো, কারণ তো নিশ্চয়ই একটা আছে, সেই কারণ উদ্ঘাটন করে সেই অনুযায়ী আমাদেরকে চিকিৎসা যেতে হয়। অনেক ক্ষেত্রে যেটা একটা কমন প্রবলেম, শায়দ তুমি আমার ছাত্র, ডাক্তার হিসেবে তুমি জানো, সেটা হচ্ছে যে প্যানক্রিয়াসের সাথে গলব্লাডার, পিত্তথলির একটা খুব ক্লোজ রিলেশন আছে, দুটো অর্গান খুব কাছাকাছি থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি পিত্তথলিতে পাথর হয়, এই পাথর যদি কোনো কারণে পিত্তনালী দিয়ে বেরিয়ে এসে অগ্নাশয়ের যে নালীটা, ওই নালীর মধ্যে যদি আটকে যায়, তাহলে অগ্নাশয়ের যে রসগুলো আছে, যেগুলা আমাদের হজমে খুব হেল্প করে, সেখানে বাধাপ্রাপ্ত হয়, তখনই এটা আলটিমেটলি প্রদাহ আকারে। একজন দর্শকের প্রশ্ন আছে স্যার, আমরা একটু যদি প্রশ্নটা নিয়ে থাকি। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনি আপনার টেলিভিশনে ভলিউমটা কমিয়ে। আমি রূপসী বেগম বলছি মহাখালীর থেকে স্যার, ঢাকা মহাখালীর থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমি ওপেন হার্ট সার্জারি করিয়েছি আপনার 2022 সালে। জি, 22 সালের জুন মাসের 8 তারিখে করিয়েছি স্যার। জি, এখন স্যার আমার দাঁতের সমস্যা দেখা দিয়েছে, বুঝছেন স্যার। তাই সেই ক্ষেত্রে বুঝছেন দাঁতের ডাক্তার দেখাতে গেছি, তারা আর কি। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি জানতে চাইছেন দাঁতের সমস্যা এবং অপারেশন পরবর্তীতে কোনো জটিলতা বা এই ধরনের কিছু। আমরা আজকে প্যানক্রিয়াটাইটিস, পেটের ব্যথা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। স্যার যেটি বলছিলেন, আমরা নিশ্চয়ই এই প্রাসঙ্গিক প্রশ্ন আসলে আমরা আলোচনায় আসবো। যেটা বলছিলাম, তো সেই ক্ষেত্রে যদি আমরা কারণ উদ্ঘাটন করব যে তার কেন প্যানক্রিয়াটাইটিসটা হলো, যে কারণটা হবে সবচেয়ে কমন কজ হচ্ছে পিত্তথলিতে পাথর যদি থাকে। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন কারো যদি অ্যালকোহলের অভ্যাস থাকে, সেটা একটা কারণ প্যানক্রিয়াটাইটিস হওয়ার। তারপরে কারো যদি রক্তের চর্বি যদি বেশি থাকে, অনেকে আছে যে তেল চর্বি জাতীয় খাবার একটু বেশি পছন্দ, ফাস্টফুড বেশি পছন্দ, এইগুলো যাদের অভ্যাস থাকে, এই খাবারের অভ্যাসটা আমরা পরিহার করতে বলি, চেঞ্জ করতে বলি। তারপরে রক্তের চর্বি যদি বেশি থাকে সেটা আমরা কমাতে বলি। এগুলো ক্ষেত্রে যদি এগুলো মেনে চলা যায় এবং লাইফস্টাইল যদি মডিফিকেশন করে হেলদি ফুডের দিকে যদি যাওয়া যায়, তাইলে আবার এই অসুখটা অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব হয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের অনলাইনে ডক্টর রাবি আছেন। রাবি একটু শুনতে পাচ্ছেন আমাকে না? জি, আমরা একটু জানতে চাচ্ছি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি। একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আগামীতে স্বাস্থ্য ভাবনায় আমরা যেমন স্বাস্থ্য অর্থনীতিতেও একটি দৈন্যতা দেখি, অনেক সময় দীনতা দেখি। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের আগামী স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে স্বাস্থ্য অর্থ ব্যবস্থাপনা যেটি রয়েছে, সেখানে আমাদের কেমন বাজেট হওয়া উচিত আপনার মনে হয়? দেখেন, বাংলাদেশে বিগত সময়ে বা যে কোনো সরকারের সময় আমরা দেখেছি যে স্বাস্থ্য খাতকে ভীষণ রকমের অবহেলিত ভাবে রাখা হয়েছে এবং জাতীয় বাজেটের খুব ন্যূনতম একটি অংশ বরাদ্দ করা হতো আর কি। শুধু তাই নয়, এই যে বরাদ্দের বিষয়টি জিডিপিতে আমরা কখনো যেতেই পারিনি, যে জিডিপির
1% বা 1.5% এইদিকে তো যেতেই পারেনি, যেখানে জিডিপির 5% বরাদ্দ করার কথা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা জাতীয় বাজেটের হয়তো দেখেছি গত কয়েক বছর ধরে যে 4.5 বা সর্বোচ্চ 5%-এর কাছাকাছি বাজেট বরাদ্দ হয়েছে, যে বাজেট আমাদের জন্য ভীষণ রকমের অপ্রতুল। প্রথমত অপ্রতুল আমাদের জনস্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য, কারণ স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হলে বা সুস্বাস্থ্য নিশ্চিত করতে, যেটাকে ওয়েলবিং বলা হয়, সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে জনস্বাস্থ্যে গুরুত্ব দিতে হবে, জনস্বাস্থ্যে গুরুত্ব দিতে হলে বাজেট বাড়াতে হবে, প্রথমত বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমাদের হাসপাতালে যে পরিমাণ শয্যা আছে, আমরা প্রায় দেখতে পাই যে এর জন্য যে ডায়েট, সেই ডায়েটটা পর্যাপ্ত থাকে না এবং নিম্নমানের থেকে। ডায়েট বাড়াতে হলে আমাদের বাজেট বাড়াতে হবে। পাশাপাশি আমাদের যে ইমিউনাইজেশন প্রোগ্রাম গুলো চলছে, সেটিকে আরো ইলাবোরেট করে কিভাবে চালানো যায় এবং আরো বেশি শিশুদের রোগ মুক্ত ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করতে গেলে আমাদের বাজেট বরাদ্দ বাড়াতে হবে। পাশাপাশি মেডিকেল শিক্ষা, মেডিকেল শিক্ষার কথা যদি বলি, যে শিক্ষায় কিন্তু আমাদের বাজেট খুবই কম। যেটি আমি শুরুতে বলেছিলাম গবেষণার কথা, গবেষণার আগে শিক্ষা এবং শিক্ষার আর গবেষণার মধ্যবর্তী জায়গাটা প্রশিক্ষণ, এই তিনটি জায়গাতে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করতে হয় আমাদেরকে, তাহলে বাজেট এই ক্ষেত্রে দ্বিগুণ বা তিনগুণ বাড়াতে হবে। সব মিলিয়ে আসলে বর্তমান যে সরকার দায়িত্ব গ্রহণ করছে এবং আগামী 3 মাস পরে বাজেটের দিকে যাচ্ছি আমরা, পুরো 3 মাস সময় নেই। এই সময়ের ভিতর কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে একটি সুস্থ নিরোগ জাতি গঠনের জন্য স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে সেখানে বাজেট কমপক্ষে 5%-এর জায়গায় 10% উন্নতি করা যায়। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটি পরামর্শ এসেছে, আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে। স্যার, আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন, হচ্ছে আপনি যেহেতু একটি ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, যেটি রাব্বি বলছিল যে বাজেট বরাদ্দটা বেশি করা উচিত এবং ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটি কেমন হবে, শুধু বরাদ্দ বাড়ালেও তো হবে না, কি পরিকল্পনা আছে? আমি সংক্ষেপে এভাবেই বলি, সেটা হচ্ছে যে আমি রাব্বি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে উনি যে বিষয়টাকে নোটিফাই করেছেন, বাংলাদেশের মানুষ যেহেতু অনেক বেশি, জনসংখ্যার একটা চাপ আমাদের আছে, কাজেই আমিও বিশ্বাস করি যে দেশের স্বাস্থ্য সেক্টরে, হেলথ সেক্টরে বাজেট বাড়ানো উচিত। এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি স্বাস্থ্যের ব্যাপারে খুবই আন্তরিক। আপনি জানেন যে ওনার ওয়াইফও একজন বিশিষ্ট চিকিৎসক। তো বাংলাদেশ সরকারের ডেফিনেটলি একটা আন্তরিকতা আছে স্বাস্থ্যের ব্যাপারে আরও সিরিয়াস হওয়া, বাজেট বাড়ানো। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নতুন একটি সরকার, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে হামের যে প্রাদুর্ভাব, সেটাকেও খুব সিরিয়াসলি হ্যান্ডেল করার জন্য বর্তমান সরকার খুবই সিরিয়াসলি চেষ্টা করে যাচ্ছেন। সুতরাং আমরা আশাবাদী হতেই পারি যে ইনশাআল্লাহ আগামী দিনে স্বাস্থ্য সেক্টরেও ডেফিনেটলি আরও কাজ হবে। অনেক গবেষণা করা দরকার, গবেষণায় অর্থ দরকার, এগুলা সবই নিশ্চয়ই ইনশাআল্লাহ গুরুত্ব পাবে। আমি একজন পেশাজীবী হিসাবেও এই আশাবাদটা রাখছি। অসংখ্য ধন্যবাদ স্যার। নিশ্চয়ই আপনাদের যারা পেশাজীবী রয়েছেন তাদের সংশ্লিষ্টতা, আন্তরিকতা সবকিছু দিয়ে হয়তো একটি সুস্থ সবল বাংলাদেশকে আমরা আগামীর দিকে যাচ্ছি। ধন্যবাদ। আর দর্শক, আজকে আমরা আলোচনা করেছি স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রতিপাদ্য বিষয়গুলো, সেগুলো নিয়ে কথা বলেছি আমরা। এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যের নানা দিক আমাদের আয়োজনে থাকে। আমরা দর্শক আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে দুজন আমাদের আলোচক ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।